আবার আমন্ত্রণ এমসি বিজনেস সঙ্গে আছি রহমান রনব। দর্শক, আমরা জানি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষ হয়েছে। ও লেনদেন শেষে আমরা দেখেছি যে একটা পজিটিভ ট্রেন্ড ছিল গত কার্যদিবসের মতো, লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। তো আজকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর, সেই সাথে সার্বিক অবস্থা নিয়ে কথা বলতে চাই, এবং এজন্য আমাদের সাথে রয়েছেন গ্রিন ডেল্টা ক্যাপিটালের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ রনব। আমরা মার্কেট নিয়ে আলোচনা করবো, তার আগে একটা ছোটো বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে বাংকো, তামহা, মশিউর, ক্রেস্ট, এগুলোর পরে আমরা নতুন করে সালতা ক্যাপিটালের কথা শুনছি যে বিনিয়োগকারীদের প্রায় 100 কোটি টাকার মধ্যে তারা লোপাট করেছে, এই অভিযোগটি আমরা পাচ্ছি। তো এই যে ঘটনাগুলো ঘটছে, মাঝে মাঝে ঘটছে, এই ক্ষেত্রে ডিএসসি কি করছে, বিনিয়োগকারীদের কি করা উচিত, সার্বিক বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ রনক। এটা আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন। আসলে বিনিয়োগকারীদের পার্সপেক্টিভে বা রেগুলেটরি পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, আসলে প্রথমত হচ্ছে যেসব অর্গানাইজেশনস গুলা থেকে আমরা এই ধরনের অ্যালিগেশনস গুলা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, যেগুলো আমরা পত্রপত্রিকায় অলরেডি দেখতে পাচ্ছি, এদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এখানে আপনার গভর্নেন্সের একটা বড় ব্যাপার। সো ল্যাক অফ গভর্নেন্স অফ দ্য থ্রু আউট দ্য এন্টায়ার অর্গানাইজেশনস, এইটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর দেম। আমার মনে হচ্ছে যে রেগুলেটরি পার্সপেক্টিভে প্রত্যেকটা ইনস্টিটিউশনে গভর্নেন্স গুলো ঠিক আছে কিনা এবং ইনভেস্টরদের মানি প্রোটেকশনের জন্য যেই ধরনের স্টেপস গুলো নেওয়া দরকার, সেই জিনিসগুলো আসলে নেওয়া উচিত। এবং এই ধরনের যে স্ক্যাম গুলা বা যে ধরনের আপনার কোম্পানিগুলোতে আমরা দেখতে পেলাম যে বিনিয়োগকারীদের অর্থই তারা পত্রপত্রিকার থ্রুতে জানতে পারলাম যে তারা টেকেন আউট। এইটা আসলে আমি বলবো বিনিয়োগকারীদের জন্য অনেক বড় ধাক্কা, আমাদের পুঁজিবাজারের জন্য অনেক বড় ধাক্কা। এগুলাকে আসলে স্ট্রিক্টলি মনিটরিং বা ফলো করা উচিত। আর বিনিয়োগকারীদের পার্সপেক্টিভে আমি বলবো আসলে যে কোনো অর্গানাইজেশনে যখন তার বি অ্যাকাউন্ট বা কোনো ইনভেস্টমেন্ট করতে যাবে, তাকে অবশ্যই কোম্পানিটা সম্পর্কে জানা উচিত। যেখানে আপনার এই ধরনের নিউজটা আমরা দেখতে চাই, আমরা দেখতে পারি, সেক্ষেত্রে আসলে গভর্নেন্স কোন ইনস্টিটিউশন ভালো আছে কিনা, বা হুজ আর দ্য পিপল বিহাইন্ড, এবং কি ধরনের গভর্নেন্সে তারা পরিচালিত হচ্ছে, কি ধরনের প্রসেস তাদের ভিতরে আছে, এইটাও আসলে দেখা উচিত আমি এবং মনে সেই করি। সাথে সিডিবিএল থেকে ঠিকমতো তারা তথ্য পাচ্ছে কিনা মোবাইলের মাধ্যমে, সেই সাথে তাদের যে মেইলটা সেটা আপডেটেড আছে কিনা, সেখানে পোর্টফোলিওগুলো আসছে কিনা, এই বিষয়গুলো তো একটু খতিয়ে দেখতেই পারে নাকি? এগুলো তো দেখা যেতেই পারে। প্লাস আমি যেটা মনে করি, আসলে দেখেন রেগুলেটরি পার্সপেক্টিভে যতই কমপ্লায়েন্স বা গভর্নেন্স নিয়ে বলুক, আরেকটা হচ্ছে অর্গানাইজেশন পার্সপেক্টিভে আচ্ছা ইথিক্যাল গ্রাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আচ্ছা অর্গানাইজেশন থ্রু আউট দ্য অর্গানাইজেশন কতটা ইথিক্যাল, কতটা আপনার হচ্ছে গভর্নেন্স ফলো করছে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো এখানে আমি শুধুমাত্র বলবো যে ইনফরমেশন পাচ্ছে কিনা তা না, আসলে থ্রু আউট দ্য অর্গানাইজেশন তো আসলে দেখতে হবে যে আসলে কারা এবং কারা কিভাবে করছে। সো আচ্ছা আচ্ছা অর্গানাইজেশন অনেকভাবে দায়ী আমি মনে করি। এবং গভর্নেন্সের দিক থেকে অফকোর্স আমাদের রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে তো অবশ্যই ওনারা একটা অ্যাকশন তো নিবেই, এটা নিয়ে কোনো অবশ্যই। ডাউট নেই। বাট বিনিয়োগকারীদের ক্ষেত্রে আমি বলবো আসলে গভর্নেন্সটা দেখে নেওয়া, কোম্পানিগুলা বা ইনস্টিটিউশনটা কে, বা ইনস্টিটিউশনটা কি কোনো কর্পোরেট বা কোনো ব্যাংকের বা কিভাবে আছে, আচ্ছা সেটাও আচ্ছা আসলে দেখে নেওয়া উচিত। সার্বিক বিবেচনা আচ্ছা আমি বলবো। আচ্ছা ডিএসসি তদারকির কথা বলছেন, আমরা জানি যে অনেকগুলো সফটওয়্যার দিয়ে এরকম কাজগুলো নাকি করা হয়, সে বিষয়ে তারা দেখবে, নিয়মিত আসলে তদারকি কোনো বিকল্প নেই। সেই সাথে যদি এরকম হয়েই যায়, সেই মেম্বারশিপ সেল করে দিয়ে আসলে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা, সে বিষয়টিও ভাবা যেতে পারে। আমি একটু আসতে চাই, ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্তৃপক্ষ গত পরশু বলল যে তারা আসলে বাজারে কোনো হস্তক্ষেপ করছেন, এটা একটা গুঞ্জন। তারপরেই আমরা গত পরশু দিন দেখলাম যে একটা পজিটিভ ট্রেন্ড, আজকেও সেটা অব্যাহত আছে। আজকে টার্নওভারটাও দেখলাম গত কার্যদিবসের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কিভাবে দেখছেন? আমরা বলছি যে আন্তর্জাতিক মানে তদন্ত করা উচিত, আন্তর্জাতিক বাজার তো না, আসলে আমরা সেই পর্যায়ে এখন যেতে পারিনি। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? হস্তক্ষেপ আসলে কোথায় কোথায় আসলে করা উচিত? জি। দেখেন, আমি আসলে যেটা পার্সপেক্টিভে বুঝি, যেটা হচ্ছে রেগুলেটরি পার্সপেক্টিভে আমাদের অনেকগুলো হোপ আমরা দেখতে পাচ্ছি। আমাদের নতুন কমিশন এসছেন, জি। everybody is a very qualified, and every member of the commission is very qualified এবং they know the market. আচ্ছা। সো সেখানে তো একটা পজিটিভ, এবং মার্কেটের জন্য যেই ধরনের আপনার হচ্ছে পজিটিভ সিগন্যাল যাওয়ার কথা, সেক্ষেত্রে মার্কেট সেটা পেয়েছে। নাম্বার টু, আমি বলবো ডিসির ক্ষেত্রে, ডিসি যেটা বলেছে যে তারা মার্কেটে একটা গুঞ্জন যেটা শুনতে পাচ্ছি, হস্তক্ষেপ করবে না, ডিসি তো কখনোই আসলে আননেসারি করা উচিত না। এবং কখনোই কোনো হস্তক্ষেপ করবে কি করবে না, সেটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য এভরি সিঙ্গেল স্ক্রিপ্ট। আচ্ছা। বাট এর বাহিরেও আমি বলবো যে
হস্তক্ষেপ করা বা না করা বা কোনো রেগুলেশনসে যদি থাকে, অফকোর্স রেগুলেটরকে তো সেটা আপনার আসতেই হবে। হুম হুম অন টপ অফ দ্যাট আমাদের বিনিয়োগকারীদের উচিত হবে যে শেয়ারগুলোতে ফান্ডামেন্টালি স্ট্রং, যে শেয়ারগুলোতে আপনার হচ্ছে এখনো পর্যন্ত আপনার হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু বা প্রাইসিংটা ভালো, আপনার এখন অনেক নিম্ন পর্যায়ে আছে, আচ্ছা এবং যে স্ক্রিপ্টগুলোতে আপনার ইনভেস্টমেন্ট ফান্ডামেন্টালি স্ট্রং স্ক্রিপ্টগুলোতে ইনভেস্টমেন্ট করা উচিত সেখানে, হুম হুম রাদার দ্যান গোয়িং ফর জাঙ্ক ইনভেস্টমেন্ট। তো আচ্ছা সেক্ষেত্রে তো আমি বলবো যে রেগুলেটরি পার্সপেক্টিভে রেগুলেটর ঠিকই বলছে এবং ঠিকই কাজ করছে। বাট আমার সেন্সে হচ্ছে প্রত্যেকটা বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা ইনভেস্টরের উচিত ওই কোম্পানি সম্পর্কে খোঁজ নেওয়া এবং ছোট্ট একটা যতটুকু নিজেদের সম্ভব সেখান থেকে আপনার ডিউ ডিলিজেন্স করা। এবং আমাদের অনেক ইনস্টিটিউশন আছে, অনেক ইন্টারমিডিয়েট আছে যাদের রিসার্চও আছে, সো আচ্ছা রিসার্চ রিপোর্টগুলোও তারা দেখতে পারে, রিসার্চ বেস করতে পারে। আর আমি বলবো যে ওভারঅল মার্কেটে তো আমরা একটা, আসলে মার্কেটে আমাদের মার্কেটটা কিন্তু অনেক ডাউনে আছে, সো এখনো হুম হুম আমাদের মার্কেটে এটা যে পজিটিভ ট্রেন্ডটা দেখছেন, ইট শুড কাম মোর। আর আচ্ছা টার্নওভার যেটা হচ্ছে 1,000 কোটি টাকার উপরে আমরা গত কয়েকদিন যাবতই দেখছি, হুম হুম হুইচ ইজ এ গুড সিগন্যাল ফর দ্য মার্কেট। হুম আমার হুম মনে হুম হয় এটা মার্কেট আরো বেশি মুভ করা উচিত আমাদের, আমাদের যে কারেন্ট কনটেক্সট আছে সেই দিক থেকে আমি বলবো এটা পজিটিভ ট্রেন্ডে, আশা রাখি পজিটিভ আচ্ছা ট্রেন্ডে যাবে। আমরা প্রায় টানা 14 কার্যদিবস দেখলাম যে 1,000 কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। সেখান থেকে আমরা গত পরশু আজকে আর দেখছি 1,000 কোটি টাকার নিচে হচ্ছে। তো তারপরেও আসলে আপনি যে আশাবাদ ব্যক্ত করছেন যে ভবিষ্যতে একটা ভালো টার্নওভার আমরা দেখব, আমি একটু জানতে চাইবো সার্বিকভাবে আপনার কাছে কেমন লাগছে বাজারকে, গতি প্রকৃতি আপনি কেমন দেখছেন, কি করা উচিত বিনিয়োগকারীদের, স্টেক হোল্ডারদের? জি দেখেন, আমাদের তো ইকোনমিতে একটা টেনশন ইজ গোয়িং অন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্টটা ইজ এন ইম্পর্টেন্ট। আমি যদি আমাদের সরকারের পার্সপেক্টিভটাও চিন্তা করি, রেগুলেটরি পার্সপেক্টিভটাও চিন্তা করি, সবাই কিন্তু ক্যাপিটাল মার্কেটকে গ্রো করার জন্য ইন এ সাস্টেনেবল ম্যানার এভরিবডি ইজ গিভিং দেয়ার এফোর্ট। সো সেক্ষেত্রে যে 1,000 কোটি টাকার উপরে যে টার্নওভারটা হচ্ছিল গত 14 দিন যাবত, এবং সাথে কিছু কয়েকদিন আপনার হচ্ছে 1,000 কোটি টাকার নিচে চলে গিয়েছে, আমাদের আসলে টার্নওভারটা উচিত আরো বেশি। আমি আরো বলবো বেশি না 1,000 কোটি টাকা, আমাদের আসলে টার্নওভার উচিত আরো বেশি। আমাদের সেই সক্ষমতাও আছে, এবং সাথে সাথে আমাদের কোয়ালিটির আপনার ফান্ডামেন্টালি স্ট্রং বা ভালো কোম্পানিগুলোকে আপনার হচ্ছে লিস্টিং এ নিয়ে আসতে হবে। তাহলে আমাদের টার্নওভার এবং মার্কেটের পজিটিভ সিগন্যালের দিকে যাবে। অন টপ অফ দ্যাট আমাদের যে বন্ডগুলো আছে সেই বন্ডের দিকে একটু তাকাতে হবে, কারণ আমাদের ইকুইটি মার্কেটটা কিন্তু ওয়ান সাইডেড। হুম হুম সো আপনার হচ্ছে যখন আরেকটা প্রোডাক্ট আসবে সেটাও আমাদের জন্য আসলে একটু বেটার, আমি মনে আচ্ছা করি সে দিবে। হুম 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 আমরা জানি কমোডিটি নিয়ে কাজ চলছে। তো আপনি বন্ড নিয়ে বলছিলেন, জিরো কুপন বন্ডে যে ট্যাক্স রিবেটটা ছিল সেটা উঠিয়ে দেওয়া হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, এইটা কিন্তু ওভার 2 ডিকেডস এর মতো আমাদের একটা ট্যাক্স অ্যাডভান্টেজ ছিল হুম হুম আপনার হচ্ছে ফর দ্য কর্পোরেটস, মানে আদার দেন ব্যাংক এন্ড ইন্স্যুরেন্স কোম্পানিজ। হুম হুম যখন কোনো কোম্পানি আপনার হচ্ছে বন্ডের থ্রুতে টাকা হতো এবং সেটা যদি জিরো কুপন বন্ড হতো, তাহলে একটা জিরো কুপন বন্ডের উপরে আপনার কুপনের উপরে একটা ট্যাক্স অ্যাডভান্টেজ ছিল ফর দ্য আপনার হচ্ছে ইনভেস্টার্স আদার দেন ব্যাংকস অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিজ। তো আমরা এবার ট্যাক্সে দেখতে পেলাম যে এটা আসলে এই রিবেটটা উঠিয়ে ফেলেছে। তো এইটা আসলে বন্ড মার্কেটের ডেভেলপমেন্টের জন্য আমি মনে করি এটা যদি আমাদের যথাযথ কর্তৃপক্ষ এই ব্যাপারটাকে আবার পুনর্বিবেচনা করেন, যে আসলে বন্ড মার্কেটকে ডেভেলপ করার জন্য বা বন্ড মার্কেটকে আরো একটু গ্রোথ দেওয়ার জন্য এবং এটাকে একটা ম্যাচিউর স্কেলে নিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে এটা আমার মনে হচ্ছে রাখাটা উচিত। কারণ হচ্ছে তাহলে হ্যাভিলি ব্যাংক ফাইন্যান্সিং এর উপরে কর্পোরেট গুলো আর থাকবে না, হুম কারণ হুম বন্ডের থ্রুতে তো তাকে টাকা উঠাতে হবে এবং সেটা বন্ড ইজ মোর ইফেক্টিভ ফর লং টার্ম ফাইন্যান্সিং। কারণ আপনার হচ্ছে ব্যাংকে যদি আমরা যাই, ব্যাংকের কিন্তু আপনার এএলএম এবং আপনার হচ্ছে তাদের ম্যাক্সিমাম হচ্ছে আপনার ডিপোজিট শর্ট টার্ম। সো আচ্ছা লং টার্মে ফান্ডিং করার মতো আসলে বড় বড় প্রজেক্ট বা আমাদের যে ভিশনগুলো আছে সরকার থেকে বা আমাদের বাজেটে যে ধরনের আপনার গ্রোথ ফ্যাক্টর চিন্তা করা হচ্ছে, এটাকে যদি আমরা আরেকটু অ্যাক্সিলারেট করতে চাই, দেন উই ডেফিনেটলি নিড টু হ্যাভ এ ভেরি গুড বন্ড মার্কেট ইন বাংলাদেশ। সো আচ্ছা বন্ড মার্কেটকে ডেভেলপ করার জন্য আমাদের যতটুকু ইনসেন্টিভাইজ করা যায় আমার মনে হয় সেটা করাটাই হচ্ছে আমাদের জন্য বেটার হবে, এবং সেটাই আমাদের আশা। আমি আশা করি অবশ্যই কর্তৃপক্ষ সেটা চিন্তা করে এবং চিন্তা ভাবনা করে হয়তো ফাইনালি আমাদেরকে একটা আউটকাম আমরা হয়তো দেখতে পারি। আচ্ছা অবশ্যই। আমি একটা নির্দিষ্ট স্ক্রিপ্ট নিয়ে কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি টানা 12 কার্যদিবস বেক্সিমকো লিমিটেডের দরপতন হচ্ছে 110 টাকা থেকে আজকে 31 টাকায়। 12 কার্যদিবসে আসলে বিনিয়োগকারীরা আসলে নিঃস্ব হয়ে গেছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? দেখেন, আমি এইটাকে একটু অন্য সেন্সে দেখি। আচ্ছা প্রথমত হচ্ছে যদি আমরা মার্কেটকে বলতে চাই যে মার্কেট মার্কেট নিজস্ব গতিতে চলবে, যেটা জি আমরা প্রায় বলি, হুম হুম তাহলে আমার এবং হচ্ছে মার্কেটকে যদি একটা সার্টেন লেভেলে আমরা ডেভেলপ করতে চাই, হুম তাহলে আসলে
মার্কেটে আপনার ধরনের কোনো ফ্লোর প্রাইস থাকাটা উচিত না। উচিত এটা না। একটা একদম। অদ্ভুত এবং উদ্ভট একটা আমি জি। বলবো পলিসি নিয়ে এসেছিল। আমাদের মার্কেটকে অনেক ক্ষতি করেছে ফ্লোর প্রাইস। এটা মার্কেটকে অনেক ক্ষতি জি। করেছে। সেই সেন্সে আমি বলবো এইটার জন্য যে আমাদের নতুন কমিশন দে হ্যাভ ডান ফ্যান্টাস্টিক জব আচ্ছা। ফ্রম দ্য ডে ওয়ান দে হ্যাভ টেকেন ইট ডুরিং দ্য হোল আপনার হচ্ছে মানে অনেক ফ্লোর। সাহসী একটা পদক্ষেপ ছিল। এটা অবশ্যই এটার জন্য বড় একটা আপনার হচ্ছে আমি বলবো দিস ক্রেডিট গোস টু দ্যাট। সো এইটা আপনার হয়তো একটা অ্যাডজাস্টমেন্ট হবে পড়বে, এটার পারফরমেন্সের উপরে আসলে শেয়ারটা কখন আচ্ছা। ব্যাক করবে বাউন্স করবে অনেকে এখানে এভারেজ করবে, এখান থেকে আবার প্রাইস আপ হবে। আমরা আশা এটা করতেই এটা পারি। ডিপেন্ড আচ্ছা। করে আপনার হচ্ছে ডিমান্ডের উপরে, ডিপেন্ড করে ডিমান্ড এন্ড কোম্পানির সাপ্লাই, ইয়েস। পারফরমেন্সের উপরে, ডিপেন্ড করে হচ্ছে আপনার সিচুয়েশনের উপরে। বাট আমি বলবো যখনই কোনো কোম্পানি আপনার ধরেন আপনার আপনি যদি আমি ভালো কোম্পানির যারা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বলি, সেক্ষেত্রে আপনার ফ্লোর প্রাইস দিলেও কিন্তু অতটা নামবে না। তো আচ্ছা। আমাদের কোম্পানিগুলোকে আমাকে যখন বিনিয়োগ করবো সেই পার্সপেক্টিভটা চিন্তা করতে হবে এবং হচ্ছে আপনার এই যে ফ্লোর প্রাইস এইটা আসলে কখনোই কোনো ভালো রেজাল্ট নিয়ে আসে না। আপনি আপনি ব্যাংকে যদি টাকা রাখেন আপনার টাকা আপনি উইথড্র করতে পারছেন, আমি জি। বলবো না সব ব্যাংকের ক্ষেত্রে, কিন্তু আপনি পুঁজিবাজারে আসলে ফ্লোর প্রাইসের কারণে আপনি বিক্রিও করতে পারছেন না, টাকাও নিতে পারছেন না, সেটা হতে পারে না। দিস ইজ নট এবং এটা কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে যায়। সো ইট ইজ আমি বলবো ভেরি ওয়ান্ডারফুল জব এবং এটা আমাদের মার্কেটের জন্য দরকার ছিল। হয়তো আমরা কিছু সময় দেখবো যে হয়তো বা আমাদের ফর দ্য টাইম বিং এর জন্য বা টেম্পোরারি জন্য হয়তো বা কিছু ইফেক্ট আসবে, বাট ওভারঅল মার্কেটের জন্য দিস ইজ গুড। অবশ্যই। তবে ফ্লোর প্রাইসের জন্য কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলো। এর আগে 2010-এ আমরা দেখেছিলাম বাংলাদেশ ব্যাংকের কিছু নীতি নির্ধারণী কারণে আসলে পর্যায় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটির কারণে বাজারে একটা ফল দেখেছিলাম। আবার দেখা যাচ্ছে যে ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করছে না, সেটার ফলও কিন্তু সাধারণ বিনিয়োগকারীরাই ভোগ করছেন। মানে যা হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের উপরে এসে পড়ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আসলে? দেখেন সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ফার্স্ট অফ অল খুব ইম্পর্টেন্ট হচ্ছে ডোমেস্টিক মার্কেটকে ডেভেলপ করা। আমাদের ডোমেস্টিক মার্কেট যদি ফান্ডামেন্টালি স্ট্রং থাকে তখন আপনার ফাউন্ডেশন যখন স্ট্রং হবে তখন আপনি সেই জিনিসটাকে আপনি একটা নেক্সট লেভেলে নিতে পারবেন। আমি যদি আপনাকে এক্সাম্পল বলি, আপনি যদি একটা হাই রাইজ বিল্ডিং ওঠান, যদি সেটার ফাউন্ডেশনকে স্ট্রং করেন তাহলে কিন্তু আপনি ডিজায়ার্ড লেভেলে হাই রাইজ বিল্ডিং তুলতে পারবেন। জি। সো আমাদের ফাউন্ডেশনের জন্য আমি বলবো যে আসলে ডোমেস্টিক মার্কেটকে একটা বড় ধরনের আপনার রিফর্ম হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে ইনস্টিটিউশনাল পার্টিসিপেশনটা আমাদেরকে অনেক বাড়াতে হবে, আচ্ছা। ইনস্টিটিউশন ক্যাপাসিটিটাকে এনহ্যান্স করতে হবে এবং আমাদের বিনিয়োগকারীদের ভিতরে আমি বলবো আগের তুলনায় ওনারা অনেক যথেষ্ট পরিমাণে ম্যাচিউরড হয়েছেন। আমরা যেটা আগে দেখেছি যে অনেক সময় অনেক কেনাকাটা করে আপনার শেয়ারে স্ক্রিপ্টে ইনভেস্ট করেছে, এখন কিন্তু অনেক ক্ষেত্রে এটা কমে আসছে। সো এটাও কিন্তু সম্মিলিত প্রচেষ্টা, রেগুলেটরি বলি বা স্টেক হোল্ডারদের কথা বলি সবার ভিতরেই। বাট ওভারঅল আমি মার্কেটে বলবো যে আসলে আমাদের পার্টিসিপেশনটা আসলে ইনস্টিটিউশন পার্টিসিপেশনটা বেড়ানো বা আরো বৃদ্ধি করা উচিত। আচ্ছা। অন টপ অফ দ্যাট আমাদেরকে মোর অফ এ রিসার্চ বেজ এবং রিসার্চটাকে অ্যাভেলেবেল হওয়া উচিত প্রত্যেকটা বিনিয়োগকারীর জন্য। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ইন্টারমিডিয়েট তাদের কাস্টমারদেরকে বা ক্লায়েন্ট বেসকে দে ক্যান গিভ আপনার হচ্ছে রিসার্চ রিপোর্ট, দে ক্যান রিড ইট। আমাদের ওই গুজবের উপর আসলে কোনো কিছু কেনা ঠিক হবে না। আমি একদম। আমি কখনো এটা বিশ্বাস করি না যে উচিত হবে আমাদের যে গুজবের উপরে কোনো শেয়ার কেনা। অবশ্যই। এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সেই সাথে সাধারণ বিনিয়োগকারী সকলকে আসলে তাদের সঠিক আচরণটা বাজারের জন্য করতে হবে, তাহলে তার গেইনার হবে, বাজারও ভালো হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম গ্রিন ডেল্টা ক্যাপিটালের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবরাখবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।